হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2000 সালে মুক্তিপ্রাপ্ত এই টাইম ফর ড্রাঙ্কেন হর্স মুভির এক্সপ্লেনেশন। মুভির ডিরেক্টর হচ্ছে বাহমান গৌয়াতি। সময়টা ছিল 90 দশকের। তখন ইরাক আর ইরানের মধ্যে যুদ্ধ হচ্ছিল। ইরানের 5 ভাই বোনকে নিয়ে এই মুভিটি। বাচ্চাগুলোর বাবা ইরাকের সৈন্যের হাতে মারা যায়। বাচ্চাগুলোর পাশে যখন কেউ ছিল না, তখন বড় ভাই সংসার চালানোর দায়িত্ব নেয়। অসহায় এই বাচ্চাগুলোকে দারিদ্রতার বিরুদ্ধে লড়াই করতে হয়। মুভির শেষটা দেখলে আপনারা জীবন নিয়ে কোনো অভিযোগ থাকবে না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে ব্যাকগ্রাউন্ড থেকে একটা মেয়ের গলার আওয়াজ শুনি। মেয়েটি পুলিশকে বলছে, আমার নাম আমানে, আমার বাবা একজন চোরকার বাড়ি। ইরান থেকে ঘোড়ায় চাপিয়ে কিছু জিনিস ইরাকে নিয়ে যায়, আবার ইরাক থেকে কিছু জিনিস ইরানে নিয়ে আসে। আমরা 5 ভাই বোন, আমাদের মা বেঁচে নেই, তবে আমার বোন রোজি সেই আমাদের কাছে মায়ের মতো। আসলে আমানে তার 2 ভাইয়ের লাশ নিতে পুলিশ স্টেশনে এসেছে। এরপর মুভি চলে যায় বেশ কিছুদিন আগে। গ্রাম থেকে অনেক বাচ্চাই শহরে এসেছে। বাচ্চারা এখানে সাবান, গ্লাস আরো বিভিন্ন দ্রব্যাদির প্যাকেটিং করে থাকে। তাদের এই উপার্জনের টাকা দিয়ে তাদের পরিবারের আহার জোটে। আয়ুব নামের একটা বাচ্চা ছেলেকে দেখে। আয়ুব হচ্ছে আমানের বড় ভাই। এই মেয়েটি হচ্ছে আমানে, যার কণ্ঠস্বর মুভি শুরুতে শুনেছিলাম। আমানে তার ভাইয়ের সাথে এসেছে। এরপর আমানে তার ছোট্ট ভাইটির কাছে যায়। তার এই ভাইটির নাম মাদি। মাদি জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী এবং বেশিরভাগ সময় সে অসুস্থ থাকে। এই জন্য মাদিকে সময় মতো ওষুধ খেতে হয়। আয়ুব যখন প্যাকেটিং করছিল, তখন সে শুনতে পায় কেউ একজন বলছে মাল সামগ্রী বহনের জন্য 6 জনকে নেওয়া হবে। এটা শুনে আয়ুব চলে যায় এবং আয়ুবের জায়গায় আমানে প্যাকেটিং করতে আসে। অনেক বাচ্চারা কাজের জন্য দাঁড়িয়ে আছে। সকলে তাদেরকে কাজে নেওয়ার জন্য অনুরোধ করে। লোকটি জানায় 6 জনের বেশি নেওয়া হবে না। এই 6 জনের ভেতর আয়ুবকে তারা কাজে নেয়। কিছুক্ষণ পর 6 জনকে তারা একটা জায়গায় নিয়ে আসে। বাচ্চাগুলো ঘোড়ার পিঠ থেকে বোঝা নামিয়ে নিজেরাই বোঝা বহন করতে শুরু করে। তখন একজন চিৎকার করে বলে, তোরা যারা বাড়ি যেতে চাস তাড়াতাড়ি চলে আয়, আমরা 5 মিনিটের ভেতর রওনা দেব। এটা শুনে সকল বাচ্চারা পিকআপে ওঠে। আমানে তার ভাইকে ডেকে চলেছে। আয়ুব এখনো টাকা পায়নি, তাই সে দাঁড়িয়ে আছে। এরপর আয়ুব টাকা নিয়ে দৌড়ে আসে। গাড়ি চলতে শুরু করে। গাড়ির ভেতর বাচ্চারা মনের আনন্দে গান গাইতে থাকে। গাড়ির ড্রাইভার বলে, বর্ডারে বেশ কিছু চোরকার বাড়ি মাইন ব্লাস্টে মারা গেছে। আমানে বলে, ভাইয়া বাবাও তো তাদের সাথে ছিল, তাহলে বাবার কিছু হয়নি তো? আয়ুব আর কিছু বলে না। গাড়ি থামানো হয় এবং সকলকে খাতা দেওয়া হয়, যাতে তারা এসব পাচার করতে পারে। বাচ্চারা টাকার জন্য যে কোনো কাজই করতে পারে। কিছুক্ষণ পর গাড়িটিকে পুলিশ দাঁড় করায়। পুলিশ গাড়ি থেকে সব বাচ্চাদের নামতে বলে। এরপর সবার থেকে খাতাগুলো নিয়ে নেওয়া হয়। পুলিশ বাচ্চাদের ছেড়ে দেয়, তবে গাড়ি সহ ড্রাইভারকে তারা আটক করে রাখে। বাচ্চারা বরফের মধ্য দিয়ে তাদের গ্রামে যেতে থাকে। প্রচন্ড ঠান্ডায় মাদির অবস্থা খুব খারাপ হতে থাকে। আমানে তার ভাইয়ের হাতে গরম ভাপ দিচ্ছে। আয়ুব মাদিকে ওষুধ খাইয়ে দেয়, সাথে বরফও খাইয়ে দেয়, যাতে ওষুধটা সহজে খেতে পারে। একটু পর তারা 3 ভাই বোন গ্রামে চলে আসে। এসে দেখে তার বড় বোন দৌড়াচ্ছে আর কেঁদেই চলেছে। গ্রামবাসীরা তাদের বাবার লাশ নিয়ে আসে। আসলে মাইন ব্লাস্টে তাদের বাবা মারা গিয়েছে। রোজি শুধু কেঁদেই চলেছে। সে কোনোভাবে নিজেকে সামলাতে পারছে না। আইবো আমানেও কান্না করছে। এই বাচ্চাগুলো যে আর কেউ রইল না। মাদি এসব চুপচাপই দেখছিল। সে কিছুই বুঝতে পারে না। 2 দিন পর বাচ্চারা এখনো মন খারাপ করে আছে। তাদের চাচা বলে, আমার দ্বারা তোদের চালানো সম্ভব নয়, তাই আয়ুবকে কাজ করতে হবে এবং তার পড়াশোনাও ছাড়তে হবে। আয়ুব আর কিছু না বলে এই চরম সত্যটা মেনে নেয়। পরের দিন আয়ুব কাঠ কাটতে আসে। এরপর কাঠ নিয়ে এসে বাড়ির পথে হাঁটা দেয়। সে যখন তার গ্রামে চলে আসে, তখন তাদের গ্রামেরই এক ডাক্তার বলে, আয়ুব মাদিকে এক্ষুনি নিয়ে এসো, তাকে তো ইঞ্জেকশন দিতে হবে, আমাকে আবার শহরেও যেতে হবে। আয়ুব সোজা তার বোনের কাছে আসে এবং বলে, আমাকে এক্ষুনি মাদিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। রোজি বলে, মাদি তো বাড়িতে নেই, ও আমানের সাথে কবরস্থানে গেছে। এদিকে আমানে তার ভাইকে নিয়ে কবরস্থানে আসে। আমানে তার বাবা মায়ের কবরের পাশে বসে চিৎকার করে কান্না করতে থাকে এবং 2 হাত তুলে বলে, হে আল্লাহ, মাদিকে সাহায্য করো, আমার ছোট ভাইটাকে সুস্থ করে দাও। তখনই সেখানে আয়ুব চলে আসে এবং বলে, তুই মাদিকে এখানে কেন নিয়ে এসেছিস? আমানে বলে, মাদি তো এখানে আসতে চেয়েছিল, তাই তাকে নিয়ে এসেছি। এটা শুনে আয়ুব আমানেকে একটা চোর মারে এবং মাদিকে নিয়ে সোজা ডাক্তারের কাছে আসে। ডাক্তার মাদিকে ভালো করে দেখে। এরপর ডাক্তার মাদির পেছনে ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশন দেওয়ার সময় মাদি খুবই কান্না করছিল। ইঞ্জেকশন নিয়ে তারা যখন চলে যাচ্ছিল, তখন ডাক্তার আয়ুবকে ডাক দেয়। আয়ুব মাদিকে তার বোনের কাছে দিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলে, মাদিকে সবসময় ইঞ্জেকশন দেওয়া সম্ভব নয়। দিন দিন মাদির শরীর আরো খারাপ হচ্ছে। 1 মাসের ভেতরে অপারেশন করতেই হবে, নয়তো মাদি মারা যাবে। আয়ুব বলে, এত টাকা আমরা কোথায় পাবো? ডাক্তার বলে, এটা
তো আমি জানি না, তবে অপারেশন তাড়াতাড়ি করতেই হবে। তাছাড়া যদি অপারেশন করাও হয় তবুও মাদি 7-8 মাসের বেশি বাঁচবে না। রাতের বেলা রোজি তার ছোট্ট বোনটিকে খাবার খাওয়াচ্ছে। আমানের পাশে বসেই পড়ছিল। তখন আয়ুব বলে, তুই কি এখনো রেগে আছিস? আমি রেগেছিলাম, তাই তো তোকে তখন চর মেরেছিলাম। আমানে রেগেছিল ঠিকই, তবে এটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই ভাই বোন আবারও মিলে যায়। এরপর আয়ুব খেতে বসে। রোজি বলে, ইয়াসিনের সাথে দেখা করেছিস? আয়ুব বলে, আমি ওনার দেখা পাইনি। পরের দিন আয়ুব একটা জায়গায় আসে। এখানে তার মতো বাচ্চারাও কাজ করত। এখানে ঘোড়ার পিঠে করে টায়ার বা বিভিন্ন দ্রব্যাদি পাচার করা হয়। এই জায়গাতে আয়ুবের বাবা কাজ করত। আয়ুবের চাচাও এখানে কাজ করে। আয়ুবের চাচা মিস্টার ইয়াসিনকে বলে, আয়ুবকে একটা কাজের ব্যবস্থা করে দিন, ওর এখন খুব সমস্যা চলছে। চাচা খুবই জোর করতে থাকে। ইয়াসিন বলে, আয়ুবকে বোঝা তুলতে পারবে? তাহলে তাকে এক্ষুনি ডাক দিন। আয়ুব আসে। ইয়াসিন বলে, তোমার তো ঘোড়া নেই, তাই তোমাকে বোঝা তুলতে হবে। তুমি কি সেটা পারবে? আয়ুব বলে, আমি অবশ্যই পারবো। ইয়াসিন বলে, তাহলে ঠিক আছে, তুমি কাল সকাল থেকে কাজে লেগে পড়ো। পরের দিন আয়ুব কাজে আসে। ঘোড়াগুলোকে পানির সাথে মদ মিশিয়ে খাওয়ানো হয়, যাতে ঘোড়াগুলো ক্লান্ত হয়ে না পড়ে। এরপর সকলে ঘোড়া নিয়ে রওনা দেয়। পেছনে আয়ুব সহ অন্যান্য বাচ্চারা বোঝা নিয়ে আসছে। পর্বতের মধ্য দিয়ে তারা যেতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর আয়ুব বসে পড়ে। সে খুবই ক্লান্ত। এর আগে কখনোই সে এরকম কাজ করেনি। তখনই একটা ছেলে আয়ুবের পাশে বসে। তারা নিজেদের মধ্যে কথা বলছিল। তখনই তারা দেখে কোনো একটা গন্ডগোল লেগেছে। আয়ুব কাছে আসে এবং দেখে এখানে তাদের কোনো টাকা দেওয়া হবে না। ইরাক থেকে যারা এসেছে তারা আপাতত কোনো টাকা দেবে না। আয়ুবের চাচা খুবই রেগে যায়। তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এই মারামারিতে আয়ুবের চাচার হাতটা ভেঙে যায়। তারা পাশে একটা চায়ের দোকানে আসে। ইরানের লোকেরা টাকা দেওয়ার জন্য খুবই অনুরোধ করছে। ইরাকের লোকেরা বলছে, এখন কোনোভাবে টাকা দিতে পারবো না, দরকার হলে তোমাদের জিনিসগুলো নিয়ে যাও। এত কষ্টে তারা জিনিসগুলো নিয়ে এসেছে, তাই তারা ইরাকের লোকেদের কথা মেনে নেয়। আয়ুব চায়ের দোকানে আসে। আয়ুবকে চা দেওয়া হয়। আয়ুব বলে, আমার কাছে কোনো টাকা নেই। দোকানের ছেলেটি বলে, পরে কোনো এক সময় দিও, তবে এরপর থেকে আগে টাকা নেবে, তারপরে কাজে আসবে, নয়তো এইভাবে টাকা পেতে দেরি হবে। পরবর্তীতে আয়ুব বাড়িতে আসে। রোজি বলে, ভাই তুই টাকা এনেছিস? আয়ুব বলে, আজকে কোনো টাকা পাইনি, তবে কালকে টাকা পেয়ে যাব। ছোট্ট বোনেরা না খেয়ে ঘুমিয়ে পড়েছে। একদিন টাকা না থাকলে এই বাচ্চাগুলোর মুখে আহারও জোটে না। 2 দিন পর আয়ুব তার বোনের স্কুলে আসে এবং বলে, তোর জন্য আমি খাতা নিয়ে এসেছি। আমানে খাতা পেয়ে বলে, ধন্যবাদ ভাইয়া। আয়ুব বলে, মন দিয়ে পড়াশোনা করবি। আসলে আয়ুবের পড়ালেখা নষ্ট হলেও সে চায় তার বোনগুলো যাতে পড়াশোনা করে। এইভাবে আরো 2 মাস চলে যায়। চাচার হাত ভেঙে যাওয়াতে আয়ুব তার চাচার ঘোড়াটা নিয়ে কাজ করে। আয়ুব এত পরিশ্রম করেও মাদির অপারেশনের জন্য টাকার ব্যবস্থা করতে পারে না। আয়ুবের অর্জিত টাকাগুলো খাওয়ার পেছনে শেষ হয়ে যায়। একদিন আয়ুবেরা যখন ঘোড়া করে টায়ার নিয়ে যাচ্ছিল, তখন একজন পর্বতের চূড়ায় ওঠে এবং দেখে ইরাকের সৈন্যরা গোলাগুলি করছে। এটা থেকে সবাই সবার মতো পালাতে থাকে। আয়ুব একটা গুহার ভেতর আশ্রয় নেয়। এদিকে রোজিকে পাত্রপক্ষ দেখতে এসেছে। পাত্রপক্ষের রোজিকে পছন্দ হয়। চাচা একটা শর্ত দেয়, রোজিকে বিয়ে করতে হলে মাদির চিকিৎসার দায়িত্ব নিতে হবে। পাত্রপক্ষ এই শর্তে রাজি হয়। তখনই রোজি চা হাতে ঘরে ঢোকে। পাত্রে রোজিকে খুব পছন্দ হয়। একটু পর আয়ুব এসে বলে, বাইরে এত জুতা কেন? রোজি বলে, পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছে। আয়ুব বলে, কিসব বলছিস? যা গিয়ে চাচাকে এখনই ডেকে নিয়ে আয়। রোজি তার চাচাকে ডাক দেয়। আয়ুব বলে, চাচা আপনি রোজির বিয়ে ঠিক করেছেন? চাচা বলে, হ্যাঁ করেছি। আয়ুব বলে, এটা আমাকে কেন জানাননি? চাচা বলে, তোকে কেন জানাবো? তোদের বর্তমান অভিভাবক এখন আমি। আয়ুব বলে, চাচা আমাদের বাবা মানে আমি এখন বড় হয়েছি, তাই অবশ্যই আমাকে জানাতে হবে। এটা শুনে চাচা একটা চড় দেয়। আয়ুব কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। ভাইয়ের পেছন পেছন রোজিও যায়। তারা দুজনে একটা উঁচু জায়গায় আসে। আয়ুব বলে, তোকে যে পাত্রপক্ষ দেখতে আসবে এটা আমাকে বলিসনি কেন? রোজি বলে, আমি তো নিজেই জানতাম না। আয়ুব বলে, মিথ্যা কথা একদমই বলবি না। রোজি বলে, আমি সত্যি বলছি, তুই এত রাগ করিস না। আয়ুব বলে, কেন রাগ করবো না? আমি কি এই পরিবারের ছেলে নই? রোজি বলে, আমি বিয়েতে রাজি হয়েছি শুধুমাত্র মাদির জন্য। আমার বিয়ে হলে ওরা মাদির অপারেশন করাবে। তুই তো মাদির অপারেশনের জন্য টাকা জোগাড় করতে পারিসনি। চোখের সামনে বাবা মায়ের মৃত্যু দেখেছি, তবে চোখের সামনে আমার ছোট ভাইটার মৃত্যু সহ্য করতে পারবো না। তুই আর রাগ করিস না ভাই। আয়ুব রেগে সেখান থেকে চলে যায়। পরের দিন ডাক্তার আসে। মাদি ডাক্তারকে দেখে দৌড়ে পালিয়ে যায়। রোজি তার ভাইকে কোলে করে নিয়ে আসে। ডাক্তার
ডাক্তার বলে এটাই মাদির শেষ ইনজেকশন। মাদি শুধু কেঁদেই চলেছে। ডাক্তার ইনজেকশন দিয়ে চলে যায়। 2 দিন পর রোজির বিয়ে হচ্ছে। মাদিকে ঘোড়ার পিঠে উঠিয়ে দেওয়া হয়। মাদি শুধু কেঁদে চলেছে। সে কোনোভাবে এই গ্রাম ছেড়ে যাবে না। রোজি সবার থেকে বিদায় নেয়, তবে আইয়ুব আসেনি। আইয়ুব রোজির বিয়েটা মেনেই নেয়নি। রোজি সকলের উদ্দেশ্যে বলে আমি চলে যাচ্ছি, আমার এই ছোট ছোট ভাই বোন গুলোকে দেখে রাখবেন। এরপর রোজিকে পাত্রপক্ষ নিয়ে যাচ্ছে, সাথে তার চাচাও ছিল। আইয়ুব দূর থেকে এসব দেখছিল। মায়ের মতো বড় বোনটি চলে যাচ্ছে। আইয়ুব এটা সহ্য করতে পারেনি। আইয়ুব চিৎকার করে তার বোনকে ডাকতে থাকে। আইয়ুব খুবই কাঁদছে। তার কাছে পৃথিবীটা শূন্য মনে হচ্ছে। রোজিরা অনেক দূর চলে যায়। আইয়ুব দৌড়ে গিয়ে তার বোনের কাছে যায়। এরপর আইয়ুব ও তার চাচা রোজিকে এগিয়ে দিচ্ছে। কিছুটা রাস্তা যাওয়ার পর তারা দেখে অর্ধেক পাত্রপক্ষ তাদের জন্য দাঁড়িয়ে আছে। আইয়ুবরা তাদের কাছে আসে। পাত্রের মা রোজিকে পরম মমতায় গ্রহণ করে। আইয়ুব দেখে তার বোন চলে যাচ্ছে, সাথে মাদিকেও নিয়ে যাচ্ছে। আইয়ুবের চোখ বেয়ে শুধু পানি ঝরছে। এই করুণ দৃশ্যটি সে কোনোভাবে সহ্য করতে পারছে না। আইয়ুব ও তার চাচা বাড়ির পথে হাঁটা দেয়। তখনই আইয়ুব পেছনে ঘুরে দেখে পাত্রপক্ষের কোনো সমস্যা হয়েছে। রোজি মাদিকে নিয়ে দৌড়ে আসছে। রোজি এসে বলে চাচা মাদিকে তারা রাখতে চাইছে না। এটা শুনে আইয়ুব ও তার চাচা পাত্রপক্ষের কাছে যায়। রোজি মাদিকে নিয়ে দাঁড়িয়েছিল। তার চাচা বলে আপনাদেরকে শর্ত দেওয়া হয়েছিল যে মাদিকে আপনারা অপারেশন করাবেন। পাত্রের মা বলে সেদিন আমি সেখানে ছিলাম না। আমার নিজেরই এতগুলো ছেলে মেয়ে, তাই আমি আর নতুন করে কারো দায়িত্ব নিতে পারবো না। হয় আপনারাই বিয়ে ভেঙে দিন, নয়তো আপনাদের একটা ঘোড়া দিচ্ছি, এটা নিয়ে মাদিকে নিয়ে চলে যান। চাচা উপায় না পেয়ে ঘোড়া সহ মাদিকে নিয়ে আসে আর রোজিকে পাত্রপক্ষ নিয়ে চলে যায়। ঠান্ডায় মাদির শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আইয়ুব ভাবে তার ঘোড়াটা ইরাকে বিক্রি করে দেবে। ইরাকে ঘোড়ার দাম অনেক, আর সেই টাকা দিয়েই মাদির অপারেশন করাবে। পরবর্তীতে আইয়ুব তার কাজের জায়গায় আসে এবং একজন দালালের সাথে দেখা করে। এই লোকটি মূলত বিভিন্ন দ্রব্যাদি ইরান থেকে ইরাকে নিয়ে যায়। আইয়ুব লোকটিকে অনুরোধ করে যাতে তাকে বর্ডার পার করিয়ে দেয়। লোকটি বলে বাচ্চাদের দ্বারা ইরাকে যাওয়া সম্ভব নয়, সেখানে বিভিন্ন জায়গায় মাইন পুঁতে রাখা আছে। আইয়ুব বলে আমি তো বাচ্চা নই। লোকটি বলে মাদি তো এখনো ছোট, যদি তোমাদের কিছু হয়ে যায় তাহলে কি হবে? আইয়ুব বলে মাদির সব দায়িত্ব আমার। লোকটি বলে ঠিক আছে, যদি কোনো কিছু হয়ে যায় তাহলে এর দায়ভার তোর। কিছুক্ষণ পর সকলে ঘোড়া নিয়ে রওনা দেয়। আমানে পেছন থেকে তার ভাইকে ডাক দেয়। আইয়ুব বলে তুই এখানে কেন এসেছিস? আমানে বলে ভাইয়া তোদের জন্য কয়েকটা রুটি নিয়ে এসেছি। আইয়ুব বলে ঠিক আছে, সাবধানে থাকিস আর ছোট্ট বোনটার যত্ন নিস। এই বলে আইয়ুব আবারও রওনা দেয়। আমানে আবারও তার ভাইকে ডাক দেয় এবং বলে ভাইয়া ফেরার সময় আমার জন্য একটা খাতা নিয়ে আসিস। আইয়ুব বলে ঠিক আছে, তুই সাবধানে বাড়িতে যা। আমানে বাড়ি চলে যায়। আইয়ুবেরা ঘোড়া নিয়ে পর্বতের মধ্য দিয়ে যেতে থাকে। আইয়ুব এক হাতে তার ভাইকে ধরেছে, আরেক হাতে ঘোড়াটাকে নিয়ে যাচ্ছে। কিছুটা রাস্তা যাওয়ার পর একজন এসে খবর দেয় ইরাকের সৈন্যরা আবারও গোলাগুলি করছে। এটা শুনে যে যার মতো ব্যস্ত হয়ে পড়ে। সকলে তাদের ঘোড়াগুলো নিয়ে যেতে চাইছে, তবে ঘোড়াগুলো মদ খাওয়াতে পথ চলতে পারছে না। সকল ঘোড়াগুলো মাটিতে শুয়ে পড়েছে। আইয়ুব খুব চেষ্টা করছে তার ঘোড়াটাকে উঠানোর, কিন্তু তার একার পক্ষে উঠানো সম্ভব হচ্ছে না। সবাই ঘোড়ার পিঠ থেকে টায়ারগুলো নামিয়ে ফেলে। আইয়ুব চিৎকার করে বলছে তাকে যেন একটু সাহায্য করে, কিন্তু সকলে নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত। আইয়ুব চিৎকার করে বলছে আমাকে ইরাকে যেতেই হবে। একটুবার আইয়ুব তার ঘোড়াটাকে নিয়ে হাঁটা দেয়। আইয়ুব সোজা বর্ডারের কাছে চলে এসেছে। আইয়ুব খুবই ভয় পাচ্ছিল, তবে সবকিছুর ঊর্ধ্বে তার ভাইয়ের জীবন। তাই আইয়ুব জীবনের পরোয়া না করে বর্ডারের কাঁটাতার ভেদ করে ইরাকে ঢুকে পড়ে। তখনই আমরা গুলির আওয়াজ শুনতে পাই আর বুঝতে পারি আইয়ুব আর মাদি মারা গেছে। আমানি তার ভাইদের লাশ আনতে এসে পুলিশকে এতক্ষণ এইসবই বলছিল। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। জীবন নিয়ে কখনো আফসোস করবেন না, মনে রাখবেন আপনার মতো জীবন কাটানো অনেক মানুষের কাছে সেটা স্বপ্ন। আজ এ পর্যন্তই, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়।